হ্যালো এভরিওয়ান। তো আজকে ম্যাথের দ্বিতীয় প্র্যাকটিস সেট তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে টোটাল 30টা অঙ্ক রয়েছে। আর এই ভিডিওটা কিভাবে দেখবে তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে অঙ্ক স্ক্রিনে ডিসপ্লে হওয়ার পরে ভিডিও পজ করে নিজে করে নেবে, তারপর ভিডিও প্লে করে তুমি কোন মেথডে করলে আর আমি কোন মেথডে করলাম সেটা একবার চেক করে নেবে। আর তারপর দেখবে যে তোমার কোন মেথডটা সুবিধা হচ্ছে। আর এইভাবে তোমরা ভিডিওটা দেখতে পারো। আর 30টা অঙ্কের মধ্যে কতগুলো তোমাদের ঠিক হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের ফার্স্ট অঙ্কটা দেখে নিই। দেখো, ফার্স্ট একটা সিম্পলিফিকেশনের অঙ্ক রয়েছে। তো এখানে দেখো ডিনোমিনেটারে কি আছে, 1 into 4, 4 into 7, 7 into 10, 10 into 13। তো সবগুলোর মধ্যে আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটারে যেগুলো ইনটু আকারে আছে সেগুলোর ডিফারেন্স 3। এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই অঙ্কটা ট্রিক আলোচনা করার পরে আমি প্রথমে বলে দিই যে ট্রিকটা কিভাবে এলো। তো এইভাবে যদি তোমরা ট্রিকটা কিভাবে এলো সেটা দেখে নাও একবার, তাহলে ট্রিকটা অনেকদিন পর্যন্ত তোমাদের মনে থাকবে। আর শুধু ট্রিক বলে দিয়ে যদি পরের অঙ্কে চলে যাই তাহলে কিন্তু সেটা বেশি দিন মনে থাকবে না। তো দেখে নাও কিভাবে অঙ্কটা করছি। তো এখানে যেহেতু 3-এর ডিফারেন্স আছে সবগুলোতে, তো উপরে আমি 3 আনার চেষ্টা করব। তো কিভাবে আসবে সেটা, আমি যদি 1/3 এখান থেকে কমন নিয়ে নিই তাহলে কি হবে, উপরে সবগুলোর 3 চলে আসবে। 3/1 into 4 প্লাস 3/4 into 7 প্লাস 3/7 into 10, এরকম চলে আসবে। এবার নেক্সট কি করব, তখন নিচে ডিনোমিনেটরে যেটা আছে সেটা আমি উপরে মাইনাস আকারে লিখব। তাহলে সেটার বিয়োগফল কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। নিচে এখানে 4 into 7 আছে, তা আমি এটাকে লিখতে পারি 7 into 4/4 into 7 প্লাস 7 into 10 আছে, যেটাকে লিখতে পারি 10-7/7 into 10 প্লাস এখানে 10 into 13 ছিল, লিখতে পারি 13-10, 16-13। তো এবার দেখো এই পার্টগুলোকে টোটাল এই পার্টগুলোকে ভেঙে দিব। কিভাবে ভাঙবো, দেখো 4/1 into 4 করলে কি থাকবে, 1 থাকবে, মাইনাস 1/1 into 4 করলে কি থাকবে, 1/4, প্লাস 7/4 into 7 করলে কি হবে, 1/4, মাইনাস 4/4 into 7 করলে 7/4 into 7 করলে 1/4 এলো। এবার 4/4 into 7 করলে কি আসবে, 4 কাটা চলে যাবে, 1/7 আসবে। নেক্সট টার্মটা থেকে কি পাবো, 10/7 into 10 করলে 1/7, মাইনাস 7/7 into 10 করলে 1/10, প্লাস এরকম করে সিমিলারলি এখানে কি আসবে, 1/10 চলে আসবে, মাইনাস 1/13 চলে আসবে, এখান থেকে কি আসবে, 1/13 চলে আসবে, মাইনাস 1/16 চলে আসবে। এবার দেখো মাঝখানে যেগুলো আছে, মাইনাস 1/14, 1/4, প্লাস 1/4, মাইনাস 1/7, প্লাস 1/7, মাইনাস 1/10, প্লাস 1/10, মাইনাস 1/13, প্লাস 1/13 কাটাকাটি চলে গেল। তো পরে কি থাকলো, 1/3 ইন্টু 1 - 1/16। ফার্স্ট টার্মটা পড়ে থাকলো আর কি, লাস্ট টার্মটা পড়ে থাকলো। তো এটা সলভ করলে কি পাবো, 1/3 × 16 যদি এলসিএম হয় তাহলে 16 - 1, 1/3 × 15/16, 3 দিয়ে কাটলে 5/16 অ্যান্সার হয়ে যাবে। তা আশা করি এটা বোঝাতে পারলাম। এবার দেখো পরীক্ষার সময় কি করব, এত কিছু সলভ করব না, আমরা এই ব্যাপারটাকে মনে রাখবো। এখানে কি করেছি, প্রথমে 1/3 কমন নিলাম। কেন কমন নিলাম, কারণ নিচে ডিনোমিনেটারে যেগুলো গুণ আকারে ছিল সেগুলোর ডিফারেন্স হচ্ছে 3। তো কি লিখবো পরীক্ষার সময়, যেটা ডিফারেন্স আছে 1/ডিফারেন্স লিখবো, ইন্টু কি লিখবো, 1/ফার্স্ট টার্ম। দেখো এখানে ফার্স্ট টার্ম কি আছে, 1/ফার্স্ট টার্ম আছে কত, 1 আছে ফার্স্ট টার্ম। তো 1/1 মানে 1, তো সেটা লিখলাম, মাইনাস 1/ লাস্ট টার্ম কি আছে, লাস্ট টার্ম দেখো 16 আছে, মাইনাস 1/16। প্রথম সংখ্যাটা লিখবো 1/ফার্স্ট, মাইনাস কি লিখবো, 1/লাস্ট যেটা সংখ্যা থাকবে। তো এটা হয়ে যাবে, এটা লিখে পরীক্ষায় সলভ করে দেবে। 1/ডিফারেন্স,
কি ছিল ডিফারেন্স 3, 1/1 কি ছিল 1 মাইনাস 1/16, শুধু এইটুকু লিখে অ্যান্সার করে নেক্সট কোশ্চেনে চলে যাবে। তো এটা ছিল এই কোশ্চেনের ট্রিক। তো এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট দেখো, এরকম টাইপের অঙ্ক আগের ভিডিওতেও করেছিলাম। তো এটা কিভাবে করেছিলাম, এটা এই টাইপের অঙ্ক সবসময় কি নিচ দিক থেকে আগাতে হবে। তো ফার্স্ট সংখ্যা কি আছে 1/2, সেটা লিখবো 1 2। তো প্লাস আকারে কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা প্লাস আকারে আছে, তো দুটো ড্যাশ নিয়ে নিব এখানে। কি কি প্লাস করতে বলেছে, প্রথমে 1 করতে বলেছে প্লাস, প্লাস বা মাইনাস যেটাই থাকুক সেটা এইভাবে লিখবো। 1 প্লাস করতে বলেছে তাই 1 প্লাস লিখলাম। সেকেন্ডে আবার 1 প্লাস করতে বলেছে তো 1 প্লাস আকারে লিখলাম। এবার কি করব, এবার এখানে যেটা থাকবে সেটা দিয়ে এটাকে গুণ করব। তো 2 অক্ষে 2 গুণ করে তারপর এখানে প্লাস আছে তার যোগ করে দিব, 2 প্লাস 1 3। তার সেকেন্ডে কি করব, এটা ভুলে যাব, 3 অক্ষে 3 প্লাস 2 5 এখানে লিখে দিব। অ্যান্সার কি চলে আসবে 5/3 এটা চলে আসবে। দেখো আগের দিনও এই সেম অঙ্ক একটা করেছিলাম, এই দেখো এই অঙ্কটা। তো এখানে কি করেছিলাম, এই নিচে যে টার্মটা আছে সেটার উপরে আগে কাজ করেছিলাম, নিচের টার্মটা। তো নিচ থেকে এগোতে হবে, তার জন্য 1 আর 4 লিখে নিয়েছিলাম, 1/4 আছে। তারপর প্লাস আকারে 3টা সংখ্যা আছে তো 3টা ড্যাশ নিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে কি আছে 1 প্লাস আছে প্লাস লিখলাম, তারপর 3 প্লাস আছে 3 প্লাস লিখলাম, তারপর 2 প্লাস আছে 2 প্লাস লিখলাম। তো এবার কি করব, 1 ইন্টু 4, 4 অক্ষে 4 আর একে 5, 5 লিখে দিলাম। এবার ফার্স্ট সংখ্যাটা ইগনোর করবো। তারপর কি আছে 3 5 15 প্লাস 4 19 লিখলাম। তারপর সেকেন্ড সংখ্যাটা ইগনোর করব। তারপর 2 ইন্টু 19, 38 প্লাস 5 43 এখানে লিখে দিলাম। সবগুলো এখানে প্লাস করতে বলেছে তো তার জন্য প্লাস করলাম। তো অ্যান্সার কি চলে আসলো, নিচের টার্মটার অ্যান্সার চলে আসলো 43/19। তো সেটা রেসিপ্রোকাল আমার চাই, 1 ভাগ 43/19 করলে কি হবে 19/43 হবে, উল্টে যাবে। তো এই অঙ্কটা আগের দিন করেছিলাম, তো আজকে নেক্সট প্র্যাকটিস সেটে এই অঙ্কটা চলে এসেছে। আশা করি বোঝাতে পারলাম কিভাবে তাড়াতাড়ি করতে হবে এই অঙ্কটা, তাড়াতাড়িও হবে আর নির্ভুলভাবেও হবে এভাবে করলে। তো নেক্সট অঙ্কে চলে যাই। একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা আছে 150। মোট ছাত্রের সংখ্যা x জন এবং মোট ছাত্রছাত্রীর x% হলে মোট ছাত্রের সংখ্যা কত হবে। 150 জন টোটাল ছাত্রছাত্রী। তো 150 জনের মধ্যে ছাত্রীর সংখ্যা কি বলেছে, ছাত্রীর সংখ্যা বলেছে x%। তো লিখে দিলাম x/100। তো এটা কি পেয়ে গেলাম, ছাত্রীর সংখ্যা। তো এবার 150 জনের মধ্যে যদি x জন আমার ছাত্র হয়, তাহলে এই ছাত্রীর সংখ্যা আরো কিভাবে আমি লিখতে পারি, 150 মাইনাস x। তো এটাও ছাত্রীর সংখ্যা এইভাবেও পেয়ে গেলাম। তো দুটোকে আমি ইকুয়াল করে দিলাম। তো এইবার কি করব, এবার দেখো এখানে আমি 0 0 কেটে দিতে পারি। এবার 5 দিয়ে কাটলে এখানে 3 5 15, এখানে 5 দিয়ে কাটলে 2। তো এবার এখানে কি আসলো 3/2x, আর এখানে আসলো 150 মাইনাস x। তো x কে যদি আমি এই পাশে নিয়ে আসি, 3/2x প্লাস x 3x/2 ইকুয়াল টু 150। তো এটা যোগ করে দিলে কি হবে 2, মানে 2x হয়ে যাবে, তাহলে 5x ইকুয়াল টু 150। তো 5 দিয়ে কাটলে 30, তাহলে x ইকুয়াল টু কি হয়ে গেল 60 হয়ে গেল অ্যান্সার। তো সহজ একটা অঙ্ক ছিল, সিম্পলি ইকুয়েশনটা বানাতে পারলেই হয়ে যাবে। নেক্সট কি বলেছে, একটি দ্রব্য 651 টাকায় বিক্রয় করলে 7% ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো এখানে 651টা কি দেওয়া আছে, 651টা বিক্রয় মূল্য দেওয়া আছে, এসপি ইকুয়াল টু দেওয়া আছে 651। তো 651 টাকায় বিক্রি করে ওর 7% ক্ষতি হলো। 7% ক্ষতি মানে কি, সিপি যদি 100 হয় তো 7% ক্ষতি হয়েছে বিক্রি করে, মানে এসপি তাহলে কত হবে 100 মাইনাস 7 93 হয়ে যাবে। তো আমাকে কোশ্চেনে কি এটা 93 এর ভ্যালু দেওয়া আছে, এসপি 651 কার ভ্যালু 93 এর ভ্যালু। আমাকে ক্রয় মূল্য বের করতে বলেছে, ক্রয় মূল্য মানে কি, ক্রয় মূল্য মানে সিপি বের করতে বলেছে। সিপি কত ধরেছি 100। তো এটা কাটাকাটি করে দিই, কত দিয়ে যাবে 7 7 দিয়ে যাবে, 3 7 21, 7 9 63 65। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে 700 টাকা ক্রয় মূল্য। নেক্সট 5 নাম্বার, একটি পণ্যের ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিলে
20% লাভ হয়, যদি ছাড় 20% হয় তবে লাভের হার কত? দেখো, মার্ক প্রাইস, ধার্য মূল্য মানে কি মার্ক প্রাইস। তো মার্ক প্রাইস থেকে 10% যদি আমি ছাড় দিয়ে জিনিস বিক্রি করি, তাহলে সেটা আমি কি পেয়ে যাবো? বিক্রয় মূল্য, মানে মার্ক প্রাইস থেকে বিক্রয় মূল্যে আমি চলে গেলাম। সিমিলারলি আবার এখানে বলেছে 20% লাভ হয়। লাভ কিসের উপর হয়? ক্রয় মূল্যের উপর। তো ক্রয় মূল্যের উপর 20% লাভ দিয়ে যদি আমি বিক্রি করি, তাহলে আমি বিক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে এখানে এই কোশ্চেনে দেখো, মার্ক প্রাইস থেকেও আমি বিক্রয় মূল্যে যেতে পারছি, আবার ক্রয় মূল্যের থেকেও বিক্রয় মূল্যে যেতে পারছি। তাহলে এখানে এসপিটা কি হবে? দেখো, এমপি যদি আমি ধরি, মার্ক প্রাইস আমি ধরে নিলাম এমপি, তো মার্ক প্রাইসের ওপর 10% ছাড় দিয়ে বিক্রি করলাম, তাহলে 10% ছাড় মানে 100 টাকার জিনিস আমি 90 টাকায় বিক্রি করলাম। তো এটা কি পেয়ে গেলাম? এসপি। আবার আমি এখানে সিপির থেকে এসপিতে যেতে পারবো। সিপি ইকুয়াল টু 20% লাভে বিক্রি করেছি, সিপি যদি 100 টাকা হয় তাহলে এসপি কত হবে? 120 টাকা, 20% লাভ যেহেতু। তো এইখান থেকে আমি এই ইকুয়েশনটা থেকে আমি সিপি ইস টু এই এমপি ইস টু সিপি এর রেশিও পেয়ে যাবো। কিভাবে পাবো? এমপি বাই সিপি, এখানে নিচে 100 কেটে যাবে, তো সিপি এই পাশে নিচে চলে এলো, এই পাশে 120/90 চলে এলো। তো এইভাবে আমরা এমপি ইস টু সিপির রেশিও পেয়ে যাব। তো এটারও একটা তাড়াতাড়ি করার ফর্মুলা রয়েছে। তো এরকম টাইপের কোশ্চেন যখন দেখবে যে এত পার্সেন্ট ছাড় দিচ্ছে, এত পার্সেন্ট লাভ বা ক্ষতি হচ্ছে, তখন কি করবে? এমপি ইস টু সিপি ইকুয়াল টু কি লিখবে? 100 প্লাস লাভ পার্সেন্টেজ, লাভ ভাগ 100 মাইনাস পার্সেন্টেজ ডিসকাউন্ট, মানে ছাড়। তো এটা হয়ে যাবে এমপি ইস টু সিপির রেশিওর ফর্মুলা। তো এটা যদি মনে রাখতে পারো এভাবে করবে, নয়তো আমি যেভাবে করলাম এভাবে করতে পারো। এখানে যদি ক্ষতি থাকতো তাহলে এখানে মাইনাস করে দিতাম পার্সেন্টেজ ক্ষতিটা, এখানে লাভ আছে যেহেতু, তাই 100 প্লাস পার্সেন্টেজ লাভ এমপি বাই সিপি ইকুয়াল টু 100 প্লাস পার্সেন্টেজ লাভ ভাগ 100 মাইনাস পার্সেন্টেজ ডিসকাউন্ট। এবার 120 টাকায় আমি 120 টাকায় এমপি 120, তো 120 টাকায় আমি ছাড় দিলাম কত? 20% ছাড় দিলাম। তো 120 টাকার 10% কত? 12, তাহলে 20% কত হবে? 24, 24 মাইনাস করলে কত হচ্ছে? 96। তো সিপি 90, বিক্রয় মূল্য কত পাচ্ছি? 96। তাহলে এখান থেকে লাভের হার কত হবে? 90 টাকার জিনিসে আমি 6 টাকা লাভ করছি, তাহলে 100 টাকায় কত হবে? 0 0 কেটে গেল, 3 3 9, 3 2 6, তাহলে 20/3। তো অ্যান্সার কত হয়ে যাবে? 308 19 20, এটা হয়ে যাবে অ্যান্সার। 6 পূর্ণ 2/3। নেক্সট কি বলেছে? কিছু মূলধন সরল সুদের হারে 2 বছর এবং 3 বছরে যথাক্রমে 880 টাকা এবং 920 টাকায় পরিণত হয়, তবে মূলধনের পরিমাণ কত? তো এখানে মূলধন আমি ধরে নিলাম পি, তো পি প্লাস 2 বছরের ইন্টারেস্ট মিলে কি হলো? 880 টাকা। তো সেকেন্ড 3 বছরের ইকুয়েশন দিয়ে কি হবে? পি প্লাস 3 বছরের ইন্টারেস্ট দিয়ে কি হবে? 3 বছরের ইন্টারেস্ট যোগ করলে 920 টাকা হয়ে গেল। তো এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন পেলাম। তো এবার যদি আমি ইকুয়েশন 2 কে ইকুয়েশন 1 থেকে আমি বাদ দিই, তাহলে কি হবে? পি পি কেটে যাবে, এটা থেকে এটাকে বাদ দিচ্ছি, তাহলে 3i মাইনাস 2i কি হয়ে যাবে? আই হয়ে যাবে, ইকুয়াল টু 920 থেকে 880 কে বাদ দিলে 40 হয়ে যাচ্ছে। তো ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম কত? 40 পেয়ে গেলাম। এবার এই ইকুয়েশনে যদি বসিয়ে দিই, তাহলে আমি কি মূলধনের পরিমাণ পেয়ে যাব? তো পি প্লাস 2 × i কি হয়ে যাবে? 80 ইকুয়াল টু 880। তাহলে পি কত হয়ে যাবে এখান থেকে? পি হয়ে যাবে 800, অ্যান্সার ডি। নেক্সট 7 নাম্বার কি বলেছে? কিছু মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে মূলধন ওই সুদের হারে 8 গুণ হবে? আচ্ছা, এখানে কিন্তু সরল সুদ না, এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে। তো ধরে নিলাম মূলধন প্রথমে ছিল 1, তো 4 বছর পরে কি হলো? 4 ইয়ার পরে কি হলো? দ্বিগুণ হলো। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আবার এর দ্বিগুণ হতে কত সময় লাগবে? আবার 4 বছর লাগবে। সেম এখানে দ্বিগুণ হতে 4 বছর লেগেছে, তো আবার 4 ইয়ার পরে এর দ্বিগুণ হয়ে যাবে, মানে 4 হয়ে যাবে। তো আবার 4 এর দ্বিগুণ হতে কত বছর লাগবে? আরো 4 বছর লাগবে, আরো 4 বছর পরে 4 এর দ্বিগুণ হয়ে গেলে কত হয়ে গেল? 8 হয়ে গেল।
তাহলে দেখো প্রথমে 1 ছিল, তারপরে কি হলো 8 হয়ে গেল, মানে 8 গুণ বেড়ে গেল। তো কত বছর পর বাড়লো? এখানে 4 বছর, এখানে 4 বছর, এখানে 4 বছর, টোটাল তাহলে 12 বছর পর বাড়লো। নেক্সট অঙ্কে এবার চলে যাই। নেক্সট কি বলেছে, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার একটি উৎপাদক 123? তো এটা খুব সোজা একটা অঙ্ক। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়? 10,000। তো এই 10,000 ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু এখানে কি বলে দিয়েছে, উৎপাদক, একটি উৎপাদক 123 হতে হবে। তো 123-এর গুণিতক আমার লাগবে। তো সেটা কিভাবে করবো? 123 দিয়ে আমি এটাকে ভাগ দিয়ে দিব। 123 যদি ভাগ দিই, কতবার যাবে? 8 বার দিলে 3 8 24, হাতে থাকলো 2, 8 12 96, 97, 98। এখানে 6, এখানে 1, 16, এখানে 0 নামলো, তাহলে 1 দিয়ে যাবে 123, ভাগশেষ কত আসছে? এখানে 7 3, তো 37 ভাগশেষ চলে আসছে। এবার দেখো 37 যদি আমি বিয়োগ দিই, তাহলে সেটা 123 দিয়ে ভাগ যাবে। এবার বিয়োগ দিলে কিন্তু এটা আর 5 অঙ্কের সংখ্যা থাকবে না, সেটা কি হয়ে যাবে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে, যেটা 123 দ্বারা ভাগ যাবে। তো সেটা 4 অঙ্কের সংখ্যা যেহেতু হয়ে যাবে, তাহলে এটা 37 ভাগ দেওয়া, বিয়োগ দেওয়া যাবে না। তাহলে আমি কি করতে হবে, হাজারের সঙ্গে কিছু একটা যোগ করতে হবে। তো যোগ করলে আমি কি যোগ করতে হবে আমাকে? দেখো 10,000, 10,000-এর সঙ্গে আমাকে কি যোগ করতে হবে? 123 মাইনাস 37, এই সংখ্যাটা যোগ করতে হবে। মানে এটা বিয়োগ দিলে যেই সংখ্যাটা পেতাম, তার পরের সংখ্যাটা কি হবে, এটা হবে। তো এটাই হয়ে যাবে অ্যান্সার। 10,000 প্লাস 123 থেকে 37 বাদ দিলে কত হয়? 6 86, তাহলে 10086 হয়ে যাবে অ্যান্সার, অপশন বি। 9 নাম্বার কি বলেছে, এ এবং বি এর সঙ্গে একটি কাজ একসঙ্গে এ এবং বি একসঙ্গে একটি কাজ সম্পূর্ণ করে 72 দিন। আচ্ছা, এ প্লাস বি কত দিনে কাজ করছে? 72 দিনে কাজ করছে। আর কি বলেছে, বি এবং সি একই কাজ সম্পূর্ণ করে, বি এবং সি কত দিনে করছে? 120 দিনে। আর এ এবং সি, এ এবং সি কত দিনে করছে? 90 দিনে করছে। তবে তিনজন একসঙ্গে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? তো এই টাইপের অঙ্ক এর আগের ভিডিওতেও, আগের কোনো একটা ভিডিওতেও করেছিলাম। তো এখানে কি আমরা প্রথমে আমরা টোটাল ওয়ার্কটা বের করে নিই। কিভাবে বের করবো? এলসিএম নিয়ে নেব। দেখো সব থেকে বড় সংখ্যা 120 আছে, 120কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই 240, সেটা 90 দিয়ে ভাগ যাবে না। 3 দিয়ে ভাগ দিলে 360, সেটা 90 দিয়ে ভাগ যাবে। তো টোটাল ওয়ার্ক আমি 360 ধরে নিলাম। 360, এ প্লাস সি 90 দিনে করছে, এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 360 ভাগ 9, 90 মানে 4 হয়ে যাবে। 360 ভাগ 120, 3 হয়ে যাবে এখানে এফিসিয়েন্সি। 360 ভাগ 72, এখানে 5 হয়ে যাবে এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি যোগ করলে কত হয়ে যাবে? এখানে এখানে দেখো, এ আছে কটা? দুটো। বি আছে দুটো, সিও আছে দুটো। তাহলে 2 ইন্টু যোগ করলে কি হবে? এ প্লাস বি প্লাস সি, 2 কমন নিয়ে নিলাম। আর এফিসিয়েন্সি এখানে 5 3 8 আর 12, টোটাল এফিসিয়েন্সি আমি পেয়ে গেলাম 12। তা শুধু এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্সি যদি বের করতে চাই, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিব, 6 হয়ে যাবে। তো এবার এফিসিয়েন্সি পেয়ে গেলাম 6, টোটাল ওয়ার্ক 360, তাহলে কত দিনে করবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাহলে 60 দিন সময় ওদের লাগবে। তো অপশন কি হয়ে যাবে? সি। 10 নম্বর কি বলেছে, একটি চৌবাচ্চা এ নল ভর্তি করে 5 ঘন্টায় এবং বি নল ভর্তি চৌবাচ্চা খালি করে 4 ঘন্টায়। এ নল কি করছে? ভর্তি করছে 5 ঘন্টায়। বি নল কি করছে? খালি করছে, মাইনাস করছে 4 ঘন্টায়। এবার কি বলছে, চৌবাচ্চাটি ভর্তি করার পর দুটি নল একসঙ্গে আমি খুলে দিলাম। খুললে তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? খালি হওয়া মানে কি? চৌবাচ্চার দুটি নল খোলার পরে খালি হওয়া মানে কি? যেই নলটা দিয়ে বের হচ্ছে সেই নলটার এফিসিয়েন্সি বেশি হওয়া উচিত, তাহলে ভর্তি চৌবাচ্চা খালি হবে। তো এখানে 5 আর 4-এর এলসিএম নিয়ে নেব। এলসিএম নিলে আমি কি পাবো? 4 5 20, 20 আমি এখানে কি ধরবো? টোটাল ক্যাপাসিটি অফ চৌবাচ্চার ক্যাপাসিটি আমি 20 ধরে নিলাম। তাহলে ফার্স্ট যে নলটা আছে এ নলের এফিসিয়েন্সি কি হবে? 4 5 20, 4 হয়ে যাবে। বি নলের এফিসিয়েন্সি কি হবে? 4 দিয়ে ভাগ করলে 5 হয়ে যাবে। তো বি নলের এফিসিয়েন্সি বেশি, তার জন্য চৌবাচ্চাটা কি হচ্ছে? ভর্তি চৌবাচ্চা খালি হয়ে যাচ্ছে। তো এবার দেখো 20 হচ্ছে টোটাল ক্যাপাসিটি,
আর ওদের দুজনকে যদি আমি খুলে দিই একসঙ্গে, তাহলে দেখো 5, বি নল 5 বের করছে, আর এ নল কি করছে, ভর্তি করছে, তাহলে +4। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, -1। -1 মানে কি, এক খালি হচ্ছে, বের হচ্ছে এক। তাহলে এখান থেকে যদি আমি 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে টোটাল চৌবাচ্চা ভর্তি খালি, ভর্তি চৌবাচ্চা খালি হতে কতক্ষণ সময় লাগবে, 20 ঘন্টা সময় লাগবে। নেক্সট 11 নাম্বার কি বলেছে, 240 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন তার বিপরীত দিকে 3 কিলোমিটার/আওয়ার বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে 10 সেকেন্ডে, তবে ট্রেনটির গতিবেগ কিলোমিটার/আওয়ারে বের করতে বলেছে। আচ্ছা, একটি ট্রেন, আমি কি বলেছিলাম, একটি ট্রেন যখন কোনো একটি ব্যক্তি বা কোনো একটা লাইট পোস্ট বা এরকম টাইপের কিছু, যেটার কোনো দৈর্ঘ্য নেই, সেরকম টাইপের কিছু অতিক্রম করবে, তখন ট্রেনটা কত দূরত্ব অ্যাকচুয়ালি অতিক্রম করছে, ট্রেনের যেটা দৈর্ঘ্য সেই দূরত্বটা ট্রেন অতিক্রম করছে। তো এখানে ট্রেন দ্বারা অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স কত, 240 মিটার। এবার দেখো ট্রেন আর ব্যক্তি বিপরীত দিকে যাচ্ছে, ট্রেন তার বিপরীত দিকে 3 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবিত একজন পুরুষকে অতিক্রম করছে। তো ট্রেনের গতিবেগ যদি আমি টি ধরে নিই, ট্রেনের স্পিড আমি যদি টি ধরে নিই, আর এখানে ব্যক্তির ম্যানের গতিবেগ কি দেওয়া আছে, ম্যানের স্পিড এম ধরে নিলাম, ম্যানের স্পিড দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, ট্রেনের গতিবেগ আমি টি কিলোমিটার/আওয়ার ধরে নিলাম। এবার দুজনে যেহেতু বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কি হবে, যেহেতু দুজনেই চলমান, তো আপেক্ষিক গতিবেগের উপরে কাজ করতে হবে। তো আপেক্ষিক গতিবেগ কি হয়ে যাবে, T+3 কিলোমিটার/আওয়ার, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে দুজনে। দুজনে যদি সমবেগে, মানে সমবেগে না, সরি, সেম দিকে যদি যেত, তাহলে কি হতো, T-3 হয়ে যেত এখানে আপেক্ষিক গতিবেগ। তো এইবার কি করব, এইবার এখানে বলে দিয়েছে ব্যক্তি অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগবে। তো এইখান থেকে আমি স্পিডটা কিভাবে বের করব, 240 অতিক্রান্ত দূরত্ব বাই টাইম দিয়ে ভাগ করব, তাহলে আমি কি পেয়ে গেলাম, স্পিড পেয়ে গেলাম। স্পিড এটা কি আসলো, মিটার/সেকেন্ডে আসলো, মিটার/সেকেন্ডে আমি কিলোমিটার/আওয়ারে করতে গেলে কি দিয়ে গুণ করব, 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার/আওয়ারে চলে এলো। 18/5 দিয়ে কেন গুণ করছি সেটাও বলেছিলাম আগের ভিডিওতে। তো এটা ইকুয়াল টু কি হলো, T+3 চলে এলো। এখান থেকে আমি আপেক্ষিক গতিবেগটা পেয়ে গেলাম, সেটা আমি T+3 এর সাথে ইকুয়াল করে দিলাম। এখানে কাটাকাটি করলে কি হবে, 10 দিয়ে কাটলে এটা চলে যাবে, আর এখানে 18 × 240 যদি করি, 4×18, 18×2 = 36, 4×18 72, 2 হাতে 7 থাকলো, 18×2 = 36 আর 7 43/5। তো দশমিকে অ্যান্সার আসবে T+3। তো এখানে যদি দশমিক আনতে চাই, তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করলে নিচে 10 চলে আসবে, আর এক ঘর পরে দশমিক বসে যাবে। তো 2 × 4, 3 × 6, 4 × 8, তো 86.4 চলে আসলো T+3 এর ভ্যালু। তাহলে টি এর ভ্যালু কি হবে, 83.4। অপশন কি আসবে, সি হয়ে যাবে অপশন। নেক্সট 12 নাম্বার কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে আগের অবস্থানে ফিরে আসে 12 ঘন্টায়, তবে স্রোতের বেগ কত কিলোমিটার/আওয়ারে বের করতে হবে। আচ্ছা, নৌকা যখন স্রোতের অনুকূলে যাবে, অনুকূলে যাওয়া মানে কি, স্রোতের দিকে যাচ্ছে, স্রোত যেদিকে নৌকাও সেদিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি হবে, নৌকার স্পিডটা বেশি হয়ে যাবে। তাহলে কি হবে, নৌকার স্পিড বি প্লাস এস, সেটা কি হয়ে যাবে, অতিক্রান্ত দূরত্ব 18 টাইম 4 দিয়ে ভাগ করলে এটা স্পিড পেয়ে গেলাম। স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ সেম দিকে। এবার দেখো বিপরীত দিকে যাচ্ছে, প্রতিকূলে গেলে কি হবে, স্রোতের গতিবেগ ধরো এদিকে, আর আমি নৌকা চালাচ্ছি এইদিকে, তাহলে বিপরীত দিকে কি গেলে কি হবে, স্রোত এদিকে টানছে, নৌকা যাচ্ছে এদিকে, তাহলে স্পিডটা কি হয়ে যাবে, কমে যাবে। তো তার জন্য কি হবে, B-S কি হয়ে যাবে, বেশি সময় লাগবে জন্য, দেখো এখানে 12 ঘন্টা লাগছে সেম দূরত্ব অতিক্রম করতে, 18 ঘন্টা। তো এই অঙ্কটা আর এই অঙ্কটা আমি পাশাপাশি রেখেছি এই কারণেই যে এইখানে দেখো আমি স্রোতের গতিবেগ নৌকার গতিবেগ সেম দিকে আমি প্লাস করছি, এখানে যে মানুষটা ছিল ব্যক্তিটা, তো তার গতিবেগ বিপরীতে ছিল, তো এখানে
বিপরীতে থাকার জন্য প্লাস করছি। তো এটার সাথে কিন্তু ওটা গোলাবে না, যে ব্যক্তিটা হাঁটছে রাস্তা দিয়ে আর ট্রেনটা কিন্তু রেল লাইন দিয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু স্রোতের উপর দিয়েই নৌকাটা যাচ্ছে, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও কিন্তু তার উপর দিয়েই যাচ্ছে, সেই জন্য এখানে প্লাস হলো। ব্যাপারটা কিন্তু সিমিলার নয়, এটা কিন্তু মাথায় রাখবে, এই জায়গাটা কিন্তু গোলাবে না। তো এবার এখান থেকে আমাকে কি বের করতে বলছে, স্রোতের গতিবেগ বের করতে বলছে। আচ্ছা, এখান থেকে আমি কি পাবো, 4 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে 9, 9 এর অর্ধেক 4.5। এখানে 6 দিয়ে কাটলে কি হবে, 6 দুগুণে 12, 3 6 18, 1.5। স্রোতের গতিবেগ বের করতে বলেছে, তাহলে আমি কি করবো, এই ইকুয়েশন থেকে এটাকে বাদ দিয়ে দেবো, তাহলে নিচে এখানে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, বিবি কেটে যাবে, 2s ইকুয়াল টু, এখানে 4.5 থেকে কাটলে 3 হয়ে যাবে, তাহলে এস কি হয়ে যাবে, 1.5 কিলোমিটার পার আওয়ারই আছে, তো এটা হয়ে যাবে অ্যান্সার বি। 13 কি বলেছে, একটি সংকর ধাতু এ এবং বি তে সোনা এবং তামার অনুপাত দেওয়া আছে। গোল্ড আর হচ্ছে তামা, আমি কপার সি ধরে নিলাম। তো এ সংকর ধাতুতে কি অনুপাতে আছে, 7:2। আর বি সংকর ধাতুতে কি অনুপাতে আছে, 7:11। এবার এ এবং বি ধাতু দুটি সমপরিমাণে মেশানো হবে, তাহলে নতুন যে ধাতুটা আমি পেলাম, তাহলে সেখানে গোল্ড আর কপারের অনুপাত কত হবে। দেখো সমপরিমাণে মিশিয়েছি, এইখানে টোটাল কত আছে গোল্ড আর কপার মিলে, রেশিও অনুযায়ী 9 আছে। এখানে টোটাল কত আছে, 7 আর 11 মিলে 18 আছে। তো এটা ওইটা সেম নেই, তো এটা সমান করতে হবে। সমান কিভাবে করব, এ ধাতুকে আমি এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি পাবো, 7 দুগুণে 14 গোল্ড আর কপার, আর 2 দুগুণে 4, তো এটা 18 হয়ে গেল। আর নিচে 18ই আছে, তো এটার কোনো চেঞ্জ করতে হবে না। তো এবার সমপরিমাণ হয়ে গেল, এবার আমি কি করব, যোগ করে দেবো। তো এটা কি হয়ে গেল 15, আর এটা কি হবে 21। তো এবার কাটাকাটি করলে 3 দিয়ে কাটবে, 3 7 21 আর 3 5 15, তো 7:5 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট 14, এ এবং বি এর বয়সের অনুপাত 5:x। এর বয়স সি এর থেকে 18 বছর কম এবং 9 বছর পরে সি এর বয়স 47 বছর। যদি এ এবং বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান হয়, তবে এক্স এর মান কত হবে। তো এটা ইকুয়েশন গুলো বানাতে পারলে এই অঙ্কটা হয়ে যাবে। কোশ্চেনে কি বলতে চাচ্ছে সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে এই অঙ্কতে আর কিচ্ছু নেই। তো প্রথমে দেখো, প্রথমে কি বলেছে, মানে সি এর থেকে 18 বছর কম এর বয়স, এর বয়স কম, তাহলে সি মাইনাস এ কি হয়ে যাবে, 18 আমাকে বলে দিয়েছে। এরপরে দেখো সি এর 9 বছর পরে বয়স 47 বলেছে, তাহলে সি এর বর্তমান বয়স কত, 47 মাইনাস 9 মানে 38। এবার বলেছে এ এবং বি এর যে বয়স, সেটা সি এর বয়সের যে পার্থক্য সেটা সি এর বয়সের সমান। তো এইখান থেকে দেখো আমি সি এর বয়স 38 পেয়েছি, তাহলে এর বয়স কত হয়ে যাবে, 20 হয়ে যাবে, যেহেতু দুজনের ডিফারেন্স 18। তো এই কোয়েশনে আমি সি এর বয়স বসিয়ে দিয়ে এর বয়স পেয়ে গেলাম। এবার এ আর বি এর বয়সের পার্থক্য বের করতে বলছে, কিভাবে বের করবো, বি মাইনাস এ করবো, বি মাইনাস 20 ইকুয়াল টু, কি বলেছে, সি এর বয়সের সমান, সি এর বয়স কত 38। বি মাইনাস এ কেন করলাম, এ মাইনাস বি কেন করলাম না, কারণ এর বয়স তো 20 আমাকে, আমি পেয়ে গেছি এখান থেকে। এবার 20 মাইনাস বি করলে 20 থেকে কিছু বাদ দিলে আমি 38 পেতে পারি না, তাই বি মাইনাস 20 করলাম। তাহলে বি এর বয়স এখান থেকে কি পেয়ে যাব, 20 প্লাস 38, 58 পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে বলেছে এক্স এর মান, এ ইস টু বি এর, এ ইস টু বি আমাকে দিয়েছে 5:x, 5:x। তো আমি এখান থেকে বি পেয়ে গেছি 58, আর এ পেয়ে গেছি, এ পেয়েছি কত 20। তো 20-কে 4 দিয়ে ভাগ করলে আমি 5 পাচ্ছি এখানে, 4 5 20। তো 58-কেও আমাকে 4 দিয়ে তাহলে ভাগ করতে হবে। 58-কে 4 দিয়ে ভাগ করলে কি হবে, 58-কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, তো 29-এর অর্ধেক কত হবে, 14.5 হয়ে যাবে অ্যান্সার। 15 নাম্বার কি বলেছে, 101 থেকে 200 এর যোগফল আমাকে বের করতে বলেছে। তো এটা দেখো সমান্তর প্রকৃতি, অ্যারিথমেটিক প্রোগ্রেস। তো অ্যারিথমেটিক প্রোগ্রেসের
যোগফলের ফর্মুলা এখানে ইউজ করব। অ্যারিথমেটিক প্রোগ্রেসের যোগফলের একটা ফর্মুলা কি ছিল, n/2, n হচ্ছে এখানে নাম্বার অফ টার্ম, n/2 ইন্টু ফার্স্ট টার্ম, এই ধরে নিলাম ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এটা ছিল। তো ফার্স্ট টার্ম আমি এখানে জানি কত 101, লাস্ট টার্ম জানি কত 200, কিন্তু আমি নাম্বার অফ টার্ম জানি না। তো নাম্বার অফ টার্ম কিভাবে বের করব, n ইকুয়াল টু এখান থেকে কিভাবে বের করব, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, এ ধরেছি, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ভাগ হচ্ছে কনজিকিউটিভ সংখ্যা দুটির মধ্যে ডিফারেন্স, পরপর যে সংখ্যা আছে পরপর সংখ্যা দুটির মধ্যে ডিফারেন্স, এই ক্ষেত্রে 1 আছে, অন্য ক্ষেত্রে 2, 3 অন্য কিছু থাকতে পারে। তো ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম বাই ডিফারেন্স প্লাস 1, এটা হয়ে যাবে নাম্বার n এর ভ্যালু। তো n এর ভ্যালু এখানে কি হবে, 100, লাস্ট টার্ম কত 200, ফার্স্ট টার্ম কত 101, ডি কত আছে 1 আছে, প্লাস 1, তো এটা মাইনাস করলে কত 99 প্লাস 1 মানে 100 হয়ে গেল নাম্বার অফ টার্ম। এখানে n এর জায়গায় আমি 100 বসিয়ে দিব, n এর জায়গায় 100 বসিয়ে দিলাম, 100/2 ইন্টু 101 প্লাস 200 কত হচ্ছে 301, এটা 50 কাটাকাটি করলে 50, 50 দিয়ে গুণ করলে 50, 3 5 15, তো 1550 অ্যান্সার চলে এলো। না, এটা 15,050 হবে। একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর 3/5 অংশ ছাত্রী এবং বাকিরা ছাত্র। যদি ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ স্কুলে অনুপস্থিত থাকে, তবে মোট শিক্ষার্থীর কত অংশ শিক্ষার্থী স্কুলে উপস্থিত আছে। আচ্ছা, এখানে আমি শিক্ষার্থীর সংখ্যা প্রথমে একটা অ্যাজিউম করে নিব, কত ধরে নিব, দেখো এখানে বলেছে মোট শিক্ষার্থী 3/5 অংশ ছাত্রী, তারপরে আবার বলেছে 2/9 অংশ, আবার এখানে 1/4 অংশ বলে দিয়েছে। তো এই যে ডিনোমিনেটর গুলো আছে সেগুলো এলসিএম নিয়ে যেটা হবে সেটা আমি শিক্ষার্থীর সংখ্যা ধরে নিই। এলসিএম কেন ধরছি সেটা তোমরা পরে বুঝতে পারবে। এখানে 9 আর 5 আর 4 এর এলসিএম কত হবে, 5 9 45, 90, 180 হবে। তো 180 আমি ধরে নিলাম মোট শিক্ষার্থীর সংখ্যা। তো এবার 180-র 3/5 অংশ বলেছে ছাত্র, 3/5 অংশ বলেছে ছাত্র, 5 দিয়ে ভাগ দিলে এটা কত হচ্ছে 36, 36 ইন্টু 3, 36 ইন্টু 3 কত হবে 108। তো এটা হচ্ছে কি হয়ে গেল ছাত্রী, এটা ছাত্রীর সংখ্যা হয়ে গেল, গার্লস ইকুয়াল টু এটা হয়ে গেল। তাহলে বয়েস কত হবে, বয়েস তাহলে 180 মাইনাস 108, 72 হয়ে যাবে বয়েস। এবার কি বলেছে, যদি ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিত, 2/9 অংশ অনুপস্থিত মানে 2/9 দিয়ে গুণ করলে কি হবে, 9 একে 9, 9 দুগুণে 18, 9 দিয়ে কাটলে কি হবে 9 একে 9 আর 9 দুগুণে 18, তাহলে 12 ইন্টু 2 24 জন অনুপস্থিত। আর ছাত্র 72 জনের মধ্যে 1/4 অনুপস্থিত, 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4, 4 8 32, তাহলে কি হচ্ছে 18 জন অনুপস্থিত। টোটাল অনুপস্থিত ছাত্রের সংখ্যা কত হচ্ছে এখানে 8 4 12, 2 হাতে থাকলো 1 4, 42 হচ্ছে টোটাল অনুপস্থিতি ছাত্রের সংখ্যা। তাহলে টোটাল কত অংশ শিক্ষার্থী স্কুলে উপস্থিত আছে। তো 108 থেকে যদি আমি 42 আমি 180 থেকে যদি 42 আমি মাইনাস করে দিই কত হচ্ছে এখানে 8, এখানে 5 আসলে 1 3 8, তো 138 অনুপস্থিত। টোটাল ছাত্রের সংখ্যা কত 180, তো 180-র মধ্যে 138 জন উপস্থিত। কাটাকাটি করলে কি হবে, এখানে আমি 6 দিয়ে যদি কাটি, 6 দুগুণে 12, 318, আর এখানে 30 হয়ে যাবে, তাহলে 23/30 হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 180 কেন ধরলাম। 180 ধরলাম এই কারণেই যাতে এই 3/5, 2/9, 1/4 এইসব জায়গায় আমরা কাটাকাটি করতে আমাদের সুবিধা হয়, সেজন্য
আমরা এখানে ডিনোমিনেটরের এলসিএমটা ধরে নিই, আর কিছুই না। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে চলে যাই। 17 নম্বর কি বলেছে, রামের সম্পত্তির 1/3 অংশ তার স্ত্রীকে এবং বাকি সম্পত্তির 3/5 অংশ তার কন্যাকে দেন। সে তার বাকি সম্পত্তি তার পুত্রকে দেন, যা 6,400 টাকার সমান। তবে সম্পত্তির মূল্য কত? সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? এখানে সম্পূর্ণ সম্পত্তি তাহলে আমি এখানে ধরে নিই, এদের এলসিএম কত আছে? 3×5 = 15 ধরে নিলাম। তাহলে 1/3 অংশ তার স্ত্রীকে দিচ্ছে, মানে 1/3 দিয়ে কাটলে 5 অংশ তার স্ত্রীকে দিচ্ছে। বাকি সম্পত্তি পড়ে থাকলো কত তাহলে? 10। এটা তার ওয়াইফ পেলো 5 অংশ, বাকি সম্পত্তি পড়ে থাকলো 10। এবার বাকি সম্পত্তির 3/5 কাকে দিচ্ছে? কন্যাকে দিচ্ছে, ডটারকে দিচ্ছে। ডটার তাহলে কত পাচ্ছে? 5 দিয়ে কাটলে 2 আর 6 পাচ্ছে ডটার। আর বাকি যে সম্পত্তিটা পড়ে থাকলো কন্যাকে আর স্ত্রীকে দেওয়ার পরে, সেটা কাকে দিচ্ছে? সেটা পুত্রকে দিচ্ছে। তো এখানে 10 থেকে 6 চলে গেল, বাকি তাহলে পুত্রের জন্য কত পড়ে থাকলো? সনের জন্য পড়ে থাকলো 4। 4 এর ভ্যালু আমাকে দেওয়া আছে কোশ্চেনে কত? 6,400। 4 এর ভ্যালু দেওয়া আছে এটা। আমাকে বের করতে বলছে সম্পূর্ণ সম্পত্তি। সম্পূর্ণ সম্পত্তি আমি কত ধরেছিলাম? 15 ধরেছিলাম। ওই নিয়মে বের করতে পারো, অথবা এটা দেখো, এটা কত গুণ হচ্ছে? 4 × 16 = 64, 1600 গুণ। তাহলে 15 × 1600 যদি করি, এখানেও যদি 1600 দিয়ে গুণ করে দিই, কত হবে? 2 শূন্য, 6×15 = 90, হাতে 9, 15 আর 9 24। তাহলে 24,000 হয়ে যাবে অ্যান্সার। অঞ্জলি এত টাকা 2 বছরের জন্য বার্ষিক 6% সরল সুদের হারে ধার নেয় এবং সেই দিনই সে পুরো টাকাটা অশোককে একই সময়ের জন্য বার্ষিক একই চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেন। তাহলে অঞ্জলির কত লাভ বা ক্ষতি হয়েছে? আচ্ছা, অঞ্জলি এখানে সরল সুদে ধার নিয়েছে আর অশোককে চক্রবৃদ্ধির সুদে ধার দিয়েছে। তাহলে অঞ্জলির এক্ষেত্রে কি হবে? লাভ হবে, এটুকু তো আমরা বুঝতে পারছি। কারণ চক্রবৃদ্ধি সুদের উপরও যে সুদটা লাগে সেটা অঞ্জলি এক্সট্রা পাবে। সরল সুদে কি হয়? সরল সুদের উপর সুদ কোনো লাগে না। তাহলে এখানে আমি চক্রবৃদ্ধি সুদ কত পাচ্ছে সেটা একবার বের করে নিই। তো টোটাল এখানে প্রিন্সিপাল কত আছে? 22500। তো এটা যদি ট্রি মেথডে করি, 2 বছরের জন্য, এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার। তো রেট কত দেওয়া আছে? রেট দেওয়া আছে 6%। ফার্স্ট ইয়ারে কি 250, 22500 এর 6% যদি বের করি কত হবে? 100 দিয়ে দুটো শূন্য কাটা যাবে, 6 দিয়ে গুণ করলে 5×6 = 30, হাতে থাকলো 3, 6×2 = 12, 3 15 5, হাতে থাকলো 1, 6×2 = 12 আর 1 13, 1350 ফার্স্ট ইয়ারের সুদ পেয়ে গেল। সেকেন্ড ইয়ারের সুদ কি হবে? সেকেন্ড ইয়ারে এটার উপরে সুদ তো লাগবেই, 1350 তো হবেই, প্লাস এটার উপরেও 6% লাগবে। এটার উপরে 6% কত হবে? 100 দিয়ে কাটলে 13.5, 13.5কে যদি 6 দিয়ে গুণ করি, 5×6 = 30, হাতে থাকলো 3, 3 6 3 6 18, 21, হাতে থাকলো 2, 6 6 7 8। তাহলে পয়েন্ট এখানে বসবে, শূন্য কেটে যাবে, তাহলে 81। তো আমি কি বলেছিলাম? প্রথম রোতে আমি পাবো চক্রবৃদ্ধি সুদ বের করার সময়, সেটা আসলে কি? সেটা হচ্ছে তার 2 বছরের সরল সুদ, 2 ইয়ারের সিম্পল ইন্টারেস্ট প্রথম রোতে আমরা পেয়ে যাব। তো অঞ্জলির সুদ কতটা দিতে হচ্ছে? ও সরল সুদে টাকা নিয়েছিল, তো অঞ্জলির এই পার্টটা দিতে হচ্ছে এক্সট্রা। কিন্তু অশোকের থেকে ও এক্সট্রা কত টাকা পাচ্ছে? ও 81 টাকা এক্সট্রা পাচ্ছে। তো এই পরিমাণ টাকাটাই অঞ্জলির কি হলো? লাভ হলো। তো অপশন কি হয়ে যাবে? অপশন বি। নেক্সট কি বলেছে, 4 বছর পূর্বে এ এবং বি এর গড় বছর বয়স দেওয়া ছিল 18। 4 বছর পূর্বে গড় বয়স দেওয়া আছে। আচ্ছা, গড় মানে কি? এভারেজ মানে কি? এ আর বি এর এভারেজ দেওয়া আছে 18। তো 18টাকে আমরা কি প্রত্যেকের বয়স হিসাবে ধরতে পারি? এভারেজ মানে তো তাই, দুজন বা তিনজন যতজনই থাকুক, সবার এভারেজ করা মানে কি? সবাইকে সমানভাবে ডিস্ট্রিবিউট করা। তো প্রত্যেকের বয়স আমি 18 এখানে বলতে পারি, এভারেজ বয়স মানে। তো বর্তমানে এ প্লাস বি সি এর গড় বয়স দেওয়া আছে কত? এ প্লাস বি প্লাস সি এর গড় বয়স দেওয়া আছে কত? এভারেজ 24 বছর।
তো এটা যেটা 18 দেওয়া আছে, এটা 4 বছর আগের দেওয়া আছে। 4 বছর আগে যদি প্রত্যেকের বয়স 18 থাকে, তাহলে 4 বছর পরে বর্তমানে প্রেজেন্টে এদের এভারেজ কি হয়ে যাবে? প্রেজেন্টে এদের এভারেজ হবে 18 প্লাস 4, 22 হয়ে যাবে প্রেজেন্ট এভারেজ। তো এইখানে এইখানে এ প্লাস বি প্লাস সি এর দেওয়া আছে 24। তো এর হচ্ছে আমি এখানে প্রত্যেকের, তাহলে এ প্লাস বি এর এখানে প্রত্যেকের 24 দেওয়া আছে। আর এ বি এর আমি গড় বয়স কত পেয়ে গেছি? এ বি এর গড় বয়স আমি 22 পেয়ে গেছি। তাহলে সি এরটা কিভাবে বের করবো? তো এ প্লাস বি প্লাস সি এর টোটাল বয়স কত? 24 ইন্টু 3। আর এ বি এর টোটাল বয়স কত? 22। এ বি এর টোটাল বয়স কি হয়ে যাবে? 22 ইন্টু 2, যেহেতু ওরা দুজন ছিল এখানে। তাহলে সি এর বয়স কত হবে? 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 2 6 7 মাইনাস 44। 44 মাইনাস করলে এখানে 8 5 6 7, 28 বছর হয়ে যাবে সি এর বয়স। 20 নম্বর কি বলেছে? 15% ছাড় পাবার পর একটি চেয়ারের বিক্রয় মূল্য দেওয়া আছে 12,325। যদি চেয়ারের ক্রয় মূল্য ধার্য মূল্যের 50% হয়, তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত হবে? 15% ছাড় দেওয়ার পরে বিক্রয় মূল্য আমার দেওয়া আছে এখানে। আচ্ছা, এসপি দেওয়া আছে আমার, ধার্য মূল্য মানে কি এমপি, বিক্রয় মূল্য মানে এসপি, আর ক্রয় মূল্য মানে সিপি। এসপি দেওয়া আছে 1 2 3 2 5। তো এটা কখন পেয়েছি? এটা 15% ছাড় দেওয়ার পরে পেয়েছি। তো 1 2 3 2 5, এমপি যদি আমার 100 হয়, তাহলে এসপি কত হবে? এসপি 15% ছাড় দিয়ে 85। তো এটা এসপি ভ্যালু দেওয়া আছে, 85 এর ভ্যালু দেওয়া আছে। তো আমার এমপির ভ্যালু বের করতে হবে। এমপির ভ্যালু কত? 100, 100 দিয়ে গুণ করবো। এটা আমি কি পেয়ে গেলাম? এমপি পেয়ে গেলাম। এবার কি বলেছে? ক্রয় মূল্য ধার্য মূল্যের 50%। আমাকে ক্রয় মূল্য যেহেতু বের করতে বলেছে, তাহলে ধার্য মূল্য পেয়েছি, সেটার 50% বের করবো, তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম। তো এটা সলভ করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো 100 দিয়ে 100 কেটে গেল। এখানে যদি 85-কে 5 দিয়ে কাটি, 5 অক্ষে 5, 5 7 35, 5 দুগুণে 10, 4 5 20, 5 6 30, 5 5 25। 17 দিয়ে কাটলে কত হবে? 17 অক্ষে 17, 17 76, 76, 17 দুগুণে 34, 4 17 68, 85, 5 17 85। এটা 50 দিয়ে গুণ করলে 0, 5 5 25, হাতে থাকলো 2, 5 70, 5 14 70, 72, 7250 হয়ে যাবে অ্যান্সার। চঞ্চল তার গাড়ির 30 কিমি পার ঘন্টা বেগে চালালে তার অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছায়। আর 40 কিলোমিটার পার ঘন্টা বেগে চালালে তার অফিসে 3 মিনিট আগে পৌঁছায়। তবে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত কিলোমিটার? এখান থেকে আমরা চঞ্চলের স্পিডের রেশিও প্রথমে পেয়ে যাব। চঞ্চলের দুটো ক্ষেত্রে স্পিডের রেশিও কি হবে? S1 S2, ফার্স্টে গিয়েছিল 30 কিলোমিটার বেগে, পরে গিয়েছিল 40 কিলোমিটার বেগে। তো 3:4 হয়ে যাবে। তো স্পিডের রেশিও যদি 3:4 হয়, তাহলে ওর টাইমের রেশিও কি হবে? T1:T2 যদি করি, দেখো স্পিড আর টাইম ব্যস্তানুপাতিক হবে। যখন ডিস্টেন্স কি কনস্ট্যান্ট হবে, ডিস্টেন্স যখন চেঞ্জ হবে না, যত স্পিড ও বাড়াবে ও টাইম তত কি কম লাগবে। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো তার জন্য কি হবে? স্পিডের রেশিও যা, ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট, তাই টাইম রেশিও কি হয়ে যাবে? ঠিক উল্টো হয়ে যাবে, 4:3। মানে স্পিড যখন কম এখানে, টাইম তখন এক্ষেত্রে বেশি লাগছে। স্পিড বেশি, টাইম এখানে কম লাগছে, উল্টে যাবে রেশিওটা। তো এইখানে দেখো ডিফারেন্স কি পাচ্ছি? টাইমের ডিফারেন্স 1 পাচ্ছি। আর কোশ্চেনে দেখো কি দেওয়া আছে টাইমের ডিফারেন্স? প্রথমে 5 মিনিট দেরিতে পৌঁছালো, পরের বার 5 মিনিট আগে পৌঁছালো। তাহলে টাইমের ডিফারেন্স একের ভ্যালু কি দেওয়া আছে? 5 3 8। 8 কেন হলো? দেখো অফিসের টাইম যদি 10 হয়, তো 5 মিনিট দেরিতে গেলেও 10টা 5-এ পৌঁছেছে। আর অফিসের টাইম যদি 10 হয়, 3 মিনিট যদিও আগে পৌঁছায়, তার মানে কটায় পৌঁছালো? 9টা 9:57, 9টা 57-তে পৌঁছেছে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 8 মিনিটের ডিফারেন্স হচ্ছে। তো একের ভ্যালু 8 মিনিট,
আমাকে কি বের করতে বলেছে, অফিসের দূরত্ব বের করতে বলেছে বাড়ি থেকে। তো 4-এর ভ্যালু কত হবে, 4-এর ভ্যালু কত হবে, 4টা 32 মিনিট হবে। তো কিলোমিটারে বের করতে বলেছে। তো যখন ওর 32 মিনিট প্রথম ক্ষেত্রে টাইম ছিল T1, তাহলে S1 এর ভ্যালু ছিল কত, 30 ছিল। তাহলে ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স ইকুয়াল টু 30 ইন্টু 32, যেহেতু মিনিটে আছে সেটাকে ঘন্টায় করে নিলাম। তাহলে কত হয়ে গেল কাটাকাটি করলে, 16 কিলোমিটার। অপশন বি। 22 নম্বর কি বলেছে, 400 এবং 500 এর মধ্যে সংখ্যাগুলির যোগফল কত হবে যেগুলিকে 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তো 400 আর 500 এর মধ্যে 8, 12, 16 দ্বারা ভাগ করার পরে যে সংখ্যাগুলোতে 5 অবশিষ্ট থাকবে সেগুলোর আমার যোগফল লাগবে। তো 8, 12, 16 প্রথমে এখানে এলসিএম নিয়ে নিই। এলসিএম তাড়াতাড়ি কিভাবে বের করবো, বড় সংখ্যা এখানে 16, দেখো 16 8 দিয়ে ভাগ যাচ্ছে কিন্তু 12 দিয়ে ভাগ যাচ্ছে না। তো 16 ইন্টু 3 যদি করি, এখানে একটা 3 আছে, 16 ইন্টু 3 করলে 48। তো 48 16 দিয়েও যাচ্ছে, 12 দিয়েও যাচ্ছে, 6 48, 8 দিয়েও যাচ্ছে। তো এবার 400 যদি, 400 অথবা 500 যে কোনো একটা নিলেই হবে। তো 400কে আমি 48 দিয়ে ভাগ করি, 48 দিয়ে ভাগ করলে কি হবে, কত দিয়ে যাবে, 8 দিয়ে যদি দিই তাহলে কত হয়ে যাবে, 4 8 8 64, 4 হাতে থাকলো 6, 4টা 32 আর 6 38। ভাগশেষ কত হয়ে যাবে, এখান থেকে 16 ভাগশেষ পেয়ে যাবো। এবার 16 মাইনাস করলে 400 থেকে সংখ্যাটা ছোট হয়ে যাবে, আমার 400 থেকে বড় লাগবে সংখ্যা। তাহলে 400 থেকে বড় সংখ্যাটা কত হবে, 400 প্লাস করতে হবে কি, 48 মাইনাস 16। তো 400 প্লাস 32, 432 হয়ে যাবে সংখ্যা, যেটা 8, 12, 16 দিয়ে ভাগ যাবে। কিন্তু আমাকে চেয়েছে কি 5 অবশিষ্ট থাকতে হবে, তাহলে এটার সঙ্গে আমাকে 5 যোগ করে দিতে হবে। যোগ করলে কি হয়ে যাবে, 4 3 7। এবার এটা একটা সংখ্যা পেলাম। নেক্সট সংখ্যাটা কি হবে, 437-এর পরের সংখ্যাটা কি হবে, যেটা ভাগ দিলে 5 অবশিষ্ট থাকবে, এটার সঙ্গে 48 যোগ করে দিব, তাহলে পরের সংখ্যাটা পেয়ে যাব। কত হবে তাহলে, 15 5 হাতে থাকলো 1 8 4। তো এটা আরেকটা সংখ্যা পেয়ে গেলাম। এর পরের সংখ্যাটা কি হবে, আবার 48 যোগ করতে হবে। এবার যদি 48 যোগ করি, দেখো সংখ্যাটা কিন্তু 500 থেকে বড় হয়ে যাবে। তাহলে এখান থেকে দুটো সংখ্যাই আমরা পাবো, 437 আর 485। তো এই দুটো যোগ করে দিই, যোগ করলে কত হচ্ছে, 7 5 12, 2 হাতে থাকলো 1, 8 4 12, 2 হাতে থাকলো 1, 9 922 হয়ে যাবে তাহলে অ্যান্সার। অপশন সি। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 19:11, সংখ্যা দুটিকে একটি অন্যটি থেকে 40 বেশি, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে। এটা সোজা একটা অঙ্ক, অনুপাত দেওয়া আছে। তো অনুপাত অনুসারে আমি ডিফারেন্স এখান থেকে কত পাচ্ছি, অনুপাত অনুযায়ী ডিফারেন্স 8 পাচ্ছি। তো 8-এর ভ্যালু আমার 40 দেওয়া আছে, কত গুণ, 5 গুণ। যোগফল চেয়েছে, অনুপাত অনুযায়ী যোগফল কত, 19 প্লাস 11 কত হচ্ছে, যোগফল 19 প্লাস 11 30। তো এটা 5 গুণ, তাহলে 30 ইন্টু 5 কত হবে, 150। অপশন বি। 8-এর ভ্যালু দেওয়া আছে, 30-এর ভ্যালু বের করতে হবে, হয়ে গেল অঙ্ক। নেক্সট কি বলেছে, দেখো এক্স দেওয়া আছে 1/3 ইন্টু ওয়াই, ওয়াই দেওয়া আছে আর এক্স ইস টু ওয়াই ইস টু জেড বের করতে হবে। এটাও সোজা একটা অঙ্ক। এখান থেকে আমি কি পাবো, এক্স ইস টু ওয়াই কি পেয়ে যাবো, এক্স বাই ওয়াই, এক্স ওয়াই এদিকে নিয়ে আসলাম, তাহলে 1/3 হয়ে গেল। আর এইখান থেকে ওয়াই বাই জেড পেয়ে যাবো কত, 1/2। এইখানে ওয়াই এর ভ্যালু 3 আছে, এইখানে 1 আছে, তো ওয়াই কে সেম করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে যদি গুণ করি উপর নিচে কি হবে, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, উপর নিচে গুণ করলে রেশিও সেম থাকে। তাহলে এক্স ইস টু ওয়াই কি হয়ে গেল, এক্স ইস টু ওয়াই ইস টু জেড কি হবে, এক্স এখানে ওয়াই আছে, এক্স যখন এক্স এখানে 1 আছে, তো এক্স যখন 1 ওয়াই তখন 3। এবার এক্স ওয়াই যখন 3 জেড তখন 6, তা 1:3:6 হয়ে যাবে অ্যান্সার, অপশন সি। 25 নম্বর কি বলেছে, একটি সংখ্যা পি থেকে 100 কমালে, একটি সংখ্যা পি থেকে 100 কমানো হলে সেটি অন্য একটি সংখ্যা কিউ এর 400% হয়। আচ্ছা, পি থেকে যদি আমি 100 কমাই, পি থেকে পি মাইনাস 100 করলাম, সেটা কি হলো, 400% অফ কিউ। 400% মানে 400% মানে 400/100 মানে 4, তাহলে 4 গুণ হচ্ছে কিউ এর, 400% মানে 4 গুণ হচ্ছে কিউ এর।
তাহলে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 4 কিউ, পি মাইনাস 100 ইজ ইকুয়াল টু 4 কিউ হয়ে গেল। তো আবার কি বলেছে, এবার কিউ এর 10% আর এর 99%-এর সমান। কিউ এর 10%, তো পার্সেন্ট পার্সেন্ট এখানে কেটে দিই, তাহলে 10 কিউ ইজ ইকুয়াল টু কি হবে, 99 আর। আবার কি বলেছে, আবার বলেছে পি এবং আর এর 40 গুণ, পি আর এর 40 গুণ থেকে 96 বেশি। পি ইকুয়াল টু কি বলেছে, আর এর 40 গুণ, 40 আর এর থেকে কত বেশি, 96 বেশি। তাহলে কিউ সংখ্যাটি কত হবে, কিউ এর ভ্যালু বের করতে হবে, এটা প্লাস হবে। তো এখান থেকে পি এর ভ্যালু একটা পেলাম, এখান থেকেও আমি পি এর আর একটা ভ্যালু পেয়ে যাবো, 4 কিউ ইজ ইকুয়াল টু, পি ইজ ইকুয়াল টু 4 কিউ প্লাস 100, এই দুটো ইকুয়াল করে দিলে 4 কিউ প্লাস 100 ইকুয়াল টু 40 আর প্লাস 96। তাহলে এখানে 40 আর এপাশে আছে, এপাশে 4 কিউ যদি নিয়ে যাই মাইনাস 4 কিউ হয়ে গেল, আর 100 এদিকে 96 নিয়ে আসলে 96 হয়ে গেল। তাহলে 40 আর মাইনাস 4 কিউ ইকুয়াল টু 4 হয়ে গেল। তাহলে 10 আর 4 দিয়ে ভাগ দিয়ে দিলাম বোথ সাইড, মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। আর 10 আর মাইনাস কিউ হয়ে গেল 1। এবার এখানে যদি বোথ সাইডে আমি 100 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করি, 100 আর মাইনাস 10 কিউ ইকুয়াল টু 10 হয়ে যাবে, এখানে বোথ সাইডে 10 দিয়ে গুণ করলাম। এবার দেখো 10 কিউ এর ভ্যালু এখানে 99 আর দেওয়া আছে, তো 100 আর মাইনাস যদি 99 আর করি, এখানে কি হয়ে যাবে, আর এর ভ্যালু কি হয়ে যাবে, এখানে 10 হয়ে যাবে। 10 কিউ এর জায়গায় 99 আর বসিয়ে দিলাম, তাহলে আর এর ভ্যালু 10 পেয়ে গেলাম। তো এইখানে এই ইকুয়েশনে যদি আমি আর এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে কি পাবো, 10 কিউ ইকুয়াল টু 99 ইন্টু আর এর ভ্যালু 10, তাহলে কিউ ইকুয়াল টু কি হয়ে যাবে, 99 হয়ে যাবে। এটাই চেয়েছে, অপশন বি। হরি এবং মোহন একটি কাজ করে যথাক্রমে 20 এবং 25 দিনে। কাজটি তারা দুজনে একসঙ্গে 10 দিনে করার পর ছেড়ে চলে যায় এবং বাকি কাজটি শ্যাম 3 দিনে করে, তবে শ্যাম একা কাজটি, সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করতে পারবে। হরি আর মোহন কাজটি একসঙ্গে করছে না, আলাদা আলাদা করছে। হরি করছে 20 দিনে আর মোহন করছে কত, 25 দিনে। তাদের এলসিএম নিয়ে নিলে কত হবে, এটা 100 হয়ে যাবে। তাহলে টোটাল ওয়ার্ক 100 ধরে নিলাম, আর মোহনের এফিসিয়েন্সি তাহলে কত হবে, 4 25 100, হরির এফিসিয়েন্সি 5। তো ওরা কতদিন কাজ করলো একসঙ্গে, 10 দিন কাজ করলো। তো 10 দিনে টোটাল কত কাজ করবে, টোটাল এফিসিয়েন্সি হরি প্লাস মোহনের কত, 9, 9 এফিসিয়েন্সি 5 আর 4 9, টোটাল 10 দিন কাজ করলো। তাহলে 10 দিনে কত কাজ করলো, 90 কাজ করে ফেললো 10 দিনে। তো 10 দিনে 90 কাজ যখন করে ফেললো ওরা, বাকি আর কত কাজ থাকলো, বাকি কাজ থাকলো আর 100 মাইনাস 90, 10 কাজ বাকি থাকলো, 10 ইউনিট কাজ বাকি থাকলো। তো এই 10 ইউনিট কাজ, বাকি কাজটি শ্যাম 3 দিনে করলো। 10 ইউনিট কাজ শ্যাম 3 দিনে করে, তাহলে শ্যাম একা সম্পূর্ণ কাজ কত দিনে করবে। 10 কাজ যদি 3 দিনে করে, তাহলে শ্যামের এফিসিয়েন্সি কত হবে, 10/3। বা এখানে তুমি এফিসিয়েন্সি না বের করলেও পারো। দেখো শ্যাম 3 দিনে 10 কাজ করছে, 10 ইউনিট কাজ করছে 3 দিনে, তাহলে বলেছে সম্পূর্ণ কাজ কত দিনে করবে। সম্পূর্ণ কাজ কত, আমাদের সম্পূর্ণ কাজ 100 ইউনিট, তো 100 ইউনিট কাজ কত দিনে করবে, 30 দিনে করবে। 10 ইউনিট কাজ যদি 3 দিনে করে, 100 ইউনিট কাজ 30 দিনে করবে। তো অপশন সি হয়ে গেল। 27 নম্বর কি বলেছে, 450-এর 20%, 300-এর 30% ইন্টু কোশ্চেন মার্ক ইন্টু 3, তো কোশ্চেন মার্কের ভ্যালু বের করতে হবে। 450-এর 10% কত, 45, 20% কত হবে, দ্বিগুণ, 45-এর দ্বিগুণ 90, প্লাস 300-এর 10% কত, 30, 30% কত, 3 গুণ, 30-এর 30%, 30-এর 3 গুণ 90, ইকুয়াল টু কোশ্চেন মার্ক ইন্টু 3। তাহলে 180 ইকুয়াল টু কোশ্চেন মার্ক ইন্টু 3, 3 দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে, কোশ্চেন মার্কের ভ্যালু 60 হয়ে যাবে।
দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 4 গুণ, লসাগু এবং গসাগুর যোগফল 125, একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, লসাগু এলসিএম আমি ধরে নিলাম এল, আর এইচসিএফ কে এইচ ধরে নিলাম। তাহলে এলসিএম কি বলেছে? এইচসিএফ এর 4 গুণ। লসাগু আর গসাগুর যোগফল বলে দিয়েছে এলসিএম প্লাস এইচসিএফ বলে দিয়েছে 125। তো একটি সংখ্যা বলে দিয়েছে এ ইকুয়াল টু একটি সংখ্যা ধরে নিলাম 100 বলে দিয়েছে। এবার দেখো এখানে এল ইজ ইকুয়াল টু 4h পেয়েছি, এল এর ভ্যালু যদি বসিয়ে দিই এখানে তাহলে কি হবে? 4h প্লাস h ইজ ইকুয়াল টু 125, তাহলে 5h ইজ ইকুয়াল টু 125, h সমান সমান কত হয়ে যাবে? 25 হয়ে যাবে, 5 25 125। তাহলে h যদি 125 হয় 25 হয়, তাহলে এই ইকুয়েশন থেকে আমি l ইজ ইকুয়াল টু কত পাবো? 125 মাইনাস 125 মাইনাস h, মাইনাস 25 করলে 100 পেয়ে যাবো এই ইকুয়েশন থেকে l এর ভ্যালু। তো এবার আমরা জানি কি এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এলসিএম এইচসিএফ এর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান। তো একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি ধরেছি। তো এইচসিএফ কত? এলসিএম কত? 100, এইচসিএফ কত? 25, এ এর ভ্যালু কত? 100, আমাকে বি এর ভ্যালু বের করতে হবে। 100 100 কেটে গেল, তাহলে অপশন বি 25 হয়ে গেল আনসার। 29 কি বলেছে? একজন দোকানদার 14.50 টাকা প্রতি কেজির 90 কেজি চিনির সঙ্গে 18 টাকা প্রতি কেজি 110 কেজি মিশিয়ে মিশ্রিত চিনি কেজি প্রতি কত টাকায় বিক্রি করলে তার কোনো লাভ বা ক্ষতি হবে না? তো দেখো এখানে দুটো ভ্যারাইটি আছে। প্রথমে 90 কেজির ভ্যারাইটি, 90 কেজিটার দাম কত? 14.50 টাকা পার কেজি। আর আরেকটা ভ্যারাইটি আছে 110 কেজি কিনেছে, এটা হচ্ছে 18 টাকা। তো এটা ক্যালকুলেশন কিভাবে করব? দেখো লাভ বা ক্ষতি হচ্ছে না, মানে তার মানে কি তারা ক্রয় মূল্যে বিক্রি করেছে জিনিসটা। তো মিশ্রিত করার পরে ক্রয় মূল্য কিভাবে বের করবো? 90 কেজির ক্রয় মূল্য দেওয়া আছে আর 110 কেজির ক্রয় মূল্য দেওয়া আছে। মেশানোর পরে ক্রয় মূল্যটা কি হবে? এভারেজ করে দিব। এভারেজ করলে যেটা হবে সেটা মেশানোর পরে ক্রয় মূল্য হবে। এবার এভারেজটা তাড়াতাড়ি কিভাবে করবো সেটা দেখুন। এখানে প্রথমে এই যে পরিমাণটা আছে সেটা অনুপাত নিয়ে নিই, এটা 9 এটা 11। এবার সিম্পলি 9 ইন্টু এটা প্লাস 11 ইন্টু এটা বাই 20 দিয়ে ভাগ করলে তুমি এভারেজ পেয়ে যাবে। সেভাবে ক্যালকুলেশন করতে একটু দেরি হবে, কিন্তু এখানে আরেকভাবে কিভাবে করতে পারি দেখো। 11 আর 18 আর 14.5 মাঝামাঝি একটা সংখ্যা আমি 15 ধরে নিলাম। তো 15 দেখো 15 এটা থেকে 15 থেকে এই সংখ্যাটা কত কম? 0.5 কম, মাইনাস কম এটা যেহেতু। তা এটা কত পরিমাণ আছে? 9 কেজি আছে। প্লাস এটা কত বেশি? এটা বেশি হচ্ছে 3, কত পরিমাণ আছে? 11। এটাকে ভাগ করব কি দিয়ে? 20 দিয়ে। 11 প্লাস 9 20। তো এটা করলে কি হচ্ছে? 4.5 হচ্ছে এখানে, মাইনাস প্লাস 33 বাই 20। 33 থেকে 4 বাদ দিলে 29, 29 থেকে 0.5 বাদ দিলে 28.5 বাই 20। তো এটা ভাগ করলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে 2 কে 2, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 14.25, 14.25 হচ্ছে। আর একটা শূন্য আছে নিচে, তাহলে 1.425 হচ্ছে। তাহলে আমি 16 ধরেছিলাম, তো তার থেকে ডেভিয়েশনটা আসলো 1.425 এর ডেভিয়েশন। তাহলে এই 1.425 যেটা আসলো সেটা আমি কি করব? 15-র সাথে যোগ করে দিব। তো এভারেজ কি হবে? 15 প্লাস 1.425 ইকুয়াল টু 16.425। তো অপশন পেয়ে যাবে সি। এই দামে বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হবে না। এবার যদি বলতো 10% লাভে বিক্রি করেছে বা 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে এটার 10% লাভে ক্যালকুলেশন করে বের করে নিতাম বিক্রয় মূল্য কত হবে। তো এক্ষেত্রে যেহেতু কোনো লাভ ক্ষতি হয়নি, তাই বিক্রয় মূল্য এটাই হবে, ক্রয় মূল্যটাই হবে। নেক্সট অঙ্কে চলে যাই। একটি পরীক্ষায় 4 জন শিক্ষার্থী গড় নম্বর 51, 4 জন না 8 জন শিক্ষার্থী, 9 জন শিক্ষার্থীর গড় নম্বর 68। তো 8 জনের গড় নম্বর কত আছে? 51, 9 জনের গড় নম্বর কত আছে? 68। টোটাল শিক্ষার্থী 17, 8 আর 9, 17 জনের গড় নম্বর কিভাবে বের করতে হবে? আগের অঙ্কটার মতোই
8 × 51 প্লাস 9 × 68/17 করে তো বের করাই যাবে এইভাবে। 51 প্লাস 9 × 68/17 করলে বের হবে। তো আমি তাড়াতাড়ি কিভাবে করব, দেখো এই দুটোর মাঝামাঝি একটা সংখ্যা আমি 60 ধরে নিলাম, 51 আর 68-র মাঝামাঝি। 60 থেকে এটা কত কম, 9 কম, -9, -9 কতগুলো আছে, 8টা আছে। আবার এটা 60 থেকে কত বেশি, 8 বেশি, তাহলে +8 ইন্টু কতগুলো আছে, 9, এটাকে কত দিয়ে ভাগ করব, 17 দিয়ে। এবার দেখো এখানে 8 নং কত হচ্ছে, 72, 72 মাইনাস আছে, প্লাস আবার এখানেও 8 নং 72, 72 এটাকে ভাগ করবো 17 দিয়ে। তো 72 প্লাস -72 কাটাকাটি করে 0 হয়ে যাবে, 0/17 করলে 0 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ডেভিয়েশন কি, 0 আসলো। তাহলে আমি যেটা 60 ধরেছিলাম সেটা সঠিক ধরেছিলাম, তাহলে কিছু 60-র সাথে যোগ বিয়োগ করতে হবে না, তো অপশন সি হয়ে যাবে। তো এইভাবে এভারেজ কিন্তু তাড়াতাড়ি বের করা যেতে পারে। তো আজকে 30টা অঙ্ক এখানে শেষ হলো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক হেল্প করবে। তো যেগুলো তোমরা পারোনি সেগুলো নোট করে রাখবে, আর নেক্সট কোনো পরীক্ষায় যদি বা কোনো মক টেস্টে যদি সেম অঙ্ক বা সেম টাইপের অঙ্ক তোমরা দেখতে পারো, সেটা যাতে আর ভুল না হয়। এটা কিন্তু আমরা বারবার বলি যে সেম অঙ্ক যদি আবার ভুল হয় তাহলে কিন্তু এই ভিডিওগুলো দেওয়ার পেছনে যে মূল লক্ষ্যটা সেটা কিন্তু ফুলফিল হবে না। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। তো পড়তে থাকো, সামনে পরীক্ষা। ধন্যবাদ।